আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, যেগুলো আসন্ন যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পারবে প্রিপারেশন কতটা ভালো চলছে এবং অজানা প্রশ্নগুলো একবার জানা হবে, সেই সঙ্গে সঙ্গে রিভিশনটাও হয়ে যাবে যদি প্রশ্নগুলো জেনে থাকো। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আজকে রয়েছে সেটা হচ্ছে ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতবর্ষে এসেছিলেন? অপশান এতে রয়েছে গিয়াসউদ্দিন তুঘলক, বিতে রয়েছে কুতুবুদ্দিন আইবক, সিতে রয়েছে আলাউদ্দিন খলজি এবং অপশান ডিতে যেটা রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। তো এই প্রশ্নের যেটি রাইট অ্যান্সার হবে, ইবন বতুতা যে সুলতানের সময় ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন তুঘলক। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, সফরনামা নামক যে গ্রন্থটা, এই গ্রন্থটি কে লিখেছিলেন? সফরনামা নামক গ্রন্থটি যিনি লিখেছিলেন তিনি কে? অপশান এতে রয়েছে অলবেরনি, বিতে রয়েছে ফিরদৌস, সিতে রয়েছে মালিক কাফুর এবং ডিতে রয়েছে ইব্রাহিম কাইয়ুম ফারুকি। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ইব্রাহিম কাইয়ুম ফারুকি সফরনামা গ্রন্থটি তিনি লিখেছিলেন। এরপর ৩ নম্বরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কম বেশি সকলেরই জানা রয়েছে আশা রাখছি। তো ইক্তা যে শব্দ, এই ইক্তা শব্দের অর্থটা কি? অপশান এতে রয়েছে অঞ্চল, বিতে রয়েছে প্রদেশ এবং বাকি যে দুটো অপশান রয়েছে একটাতে রয়েছে জমির অংশ এবং একটাতে রয়েছে রাজস্ব। তো ইক্তা শব্দের যে সঠিক উত্তর, ইক্তা শব্দের অর্থ সেটা হচ্ছে জমির অংশ। নেক্সট ৪ নম্বর যে কোশ্চেনটা রাখা হয়েছে, সুলতানি আমলে ক্যারাভ্যান বলা হতো কাকে? সুলতানি আমলের ক্যারাভ্যান কাকে বলা হতো? অপশান এতে রয়েছে পৃথ্বীরাজ চৌহান, বিতে রয়েছে ইলতুৎমিশ, সিতে রয়েছে চেঙ্গিস খান এবং ডিতে রয়েছে মামুদ। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, সুলতানি আমলে ক্যারাভ্যান বলা হতো পৃথ্বীরাজ চৌহান। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে ৫ নাম্বার, দিল্লির শেষ হিন্দু শাসক কে ছিলেন? তাহলে এখানে একটা কথা রয়েছে হিন্দু শাসক। তো হিন্দু শাসক কে ছিলেন? অপশান এতে রয়েছে লক্ষণ সেন, বিতে রয়েছে শের শাহ, সিতে রয়েছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান আর ডিতে রয়েছে হরিহর ও বুক্ক। তো দিল্লির শেষ হিন্দু শাসক যিনি ছিলেন তিনি হলেন পৃথ্বীরাজ চৌহান। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরে যে কোশ্চেনটা রাখা হয়েছে ৬ নম্বরে, দিল্লির যে সুলতানি শাসন, এই সুলতানি শাসনের শুরু হয় কবে থেকে? অপশান এতে রয়েছে ১২০৫ খ্রিস্টাব্দ, বিতে রয়েছে ১২০৬ খ্রিস্টাব্দ, সিতে রয়েছে ১২০৭ আর ডিতে রয়েছে ১২১০। দিল্লির সুলতানি শাসন শুরু হয়েছিল ১২০৬ খ্রিস্টাব্দে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরে যে প্রশ্নটা রয়েছে ৭ নম্বরে, অমৃতসরের যে স্বর্ণ মন্দির, এই অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? তো অপশান এতে রয়েছে গুরু গোবিন্দ সিং, বিতে রয়েছে গুরু তেগ বাহাদুর, সিতে রয়েছে গুরু নানক আর ডিতে রয়েছে গুরু অর্জুন সিং। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন গুরু অর্জুন সিং। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে ৮ নম্বরে, নিয়মিত যে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী কে গড়ে তুলেছিলেন? তাহলে এই পুলিশ বাহিনী গড়ে তুলেছিলেন তিনি কে? অপশান এতে রয়েছে লর্ড কার্জন, বিতে রয়েছে লর্ড ডাফরিন, সিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস এবং ডিতে রয়েছে লর্ড ডালহৌসি। তো নিয়মিত পুলিশ বাহিনী যিনি গড়ে তোলেন তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে ৯ নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, কোন গভর্নর জেনারেল পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন? তাহলে এই যে পাঞ্জাব রয়েছে, পাঞ্জাবকে ব্রিটিশের সাম্রাজ্যভুক্ত কে করেছিলেন, কোন গভর্নর জেনারেল? এবার বাকি অপশানগুলো দেখে নেওয়া যাক। প্রথম অপশান বলেছে লর্ড কর্নওয়ালিস, বিতে রয়েছে লর্ড ডালহৌসি, এরপর রয়েছে লর্ড কার্জন, এরপর রয়েছে লর্ড রিপন। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে লর্ড ডালহৌসি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে ১০ নম্বরে, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? অপশান এতে রয়েছে হায়দার আলী, বিতে রয়েছে হুমায়ুন, সিতে রয়েছে শাহ আলম আর ডিতে রয়েছে নানা ফড়নবিশকে। তাহলে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? যারা হিস্ট্রি অলরেডি চ্যাপ্টার সব রেডি হয়ে গেছে, সিলেবাস কমপ্লিট, তাদের কাছে প্রশ্নটা অবশ্যই জানা এবং বেসিক কোশ্চেন। তাহলে ভারতের ম্যাকিয়াভেলি যাকে বলা হয় তিনি হচ্ছেন নানা ফড়নবিশকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ১১ নম্বর যে কোশ্চেনটা রয়েছে, চুয়ার বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল? তাহলে চুয়ার বিদ্রোহটা সর্বপ্রথম কোথায় হয়েছিল? অপশান এতে বলা রয়েছে নদিয়াতে, বিতে রয়েছে বারাসাত, সিতে রয়েছে ঘাটশিলা আর ডিতে রয়েছে কানপুর। তো চুয়ার বিদ্রোহ সর্বপ্রথম যেখানে হয়েছিল সেটা হচ্ছে ঘাটশিলা। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে বাকি যে কোশ্চেনটা রয়েছে ১২ নম্বরে, অস্ত্র আইন কবে ভারতবর্ষে প্রবর্তিত হয়? তাহলে এই যে অস্ত্র আইন, এটা ভারতে কবে প্রবর্তিত হয়েছিল? অপশান এতে রয়েছে ১৮৭৫ খ্রিস্টাব্দে, বিতে রয়েছে ১৮৭৬,
সিতে রয়েছে 1877 এবং ডিতে রয়েছে 1878। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, অস্ত্র আইন ভারতবর্ষে প্রবর্তিত হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে 13 নম্বর, হোমরুল যে আন্দোলন, এই হোমরুল আন্দোলনে হোমরুল কথার অর্থ কি? হোমরুল কথাটার অর্থটা কি? অপশান এতে বলা রয়েছে সমুদ্র তীর, বিতে রয়েছে সত্যাগ্রহ, সিতে রয়েছে মুসলিম ধর্মগুরু, আর ডিতে রয়েছে স্বায়ত্ত শাসন। তো হোমরুল কথার যেটা সঠিক অর্থ সেটি হচ্ছে স্বায়ত্ত শাসন, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। স্বায়ত্ত শাসন হচ্ছে হোমরুল কথার সঠিক অর্থ। এরপরে বাকি যে প্রশ্নগুলো রয়েছে, 14 নম্বরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? তাহলে এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটা প্রথম কে ঘোষণা করেছিলেন? অপশান এতে রয়েছে রামসে ম্যাকডোনাল্ড, বিতে রয়েছে খান আব্দুল গফ্ফর খান, সিতে রয়েছে মতিলাল নেহেরু, আর ডিতে রয়েছে লর্ড ডালহৌসি। তো এই প্রশ্নটি অপশানগুলোর মধ্যে থেকে যেটা সঠিক উত্তর হবে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন রামসে ম্যাকডোনাল্ড। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 15 দাগে যে কোশ্চেনটা রয়েছে, হিন্দ স্বরাজ যে গ্রন্থ, এই গ্রন্থের লেখক কে ছিলেন? তাহলে গ্রন্থ থেকে কিন্তু জিকে থেকে প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় প্রতি বছরই কম বেশি আসে। তো সেই গ্রন্থগুলোর মধ্যে থেকে আমরা এখানে একটা গ্রন্থ তুলেছি, হিন্দ স্বরাজ। তো হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে মতিলাল নেহেরু, বিতে রয়েছে ইন্দিরা গান্ধী, সিতে রয়েছে আনন্দমোহন এবং ডিতে রয়েছে মহাত্মা গান্ধী। তো হিন্দ স্বরাজ গ্রন্থের যিনি লেখক তিনি হলেন মহাত্মা গান্ধী। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 16 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, শাক্য সিংহ কাকে বলা হয়, বা শাক্য সিংহ কে ছিলেন? শাক্য সিংহ কে ছিলেন? অপশান এতে রয়েছে মহাবীর, বিতে রয়েছে শিলভদ্র, সিতে রয়েছে মানসিংহ এবং ডিতে রয়েছে গৌতম বুদ্ধ। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে গৌতম বুদ্ধ, এই জন্য শাক্য সিংহ যাকে বলা হয় তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 17 নম্বর, দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? তাহলে দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? অপশান এতে রয়েছে জয়দেব, বিতে রয়েছে নাগানন্দ, আর বাকি যে দুটো অপশান রয়েছে এখানে আমরা দেখছি হিউয়েনসাং এবং রবিকৃতি। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে রবিকৃতি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 18 নম্বর কোশ্চেন, প্রতিহার শব্দের অর্থ কি? অপশান এতে বলা রয়েছে দ্বাররক্ষী, বিতে রয়েছে সংগ্রাম, সিতে রয়েছে পূর্ণ আস্থা, ডিতে রয়েছে পূর্ণ স্বাধীনতা। তো প্রতিহার শব্দটির যেটা সঠিক অর্থ সেটি হচ্ছে দ্বাররক্ষী। এটি এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে 19 নম্বর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, শশাঙ্কের আসল নাম কি ছিল? তাহলে এই যে শশাঙ্ক শাসক, শশাঙ্কের আসল নাম কি ছিল? এবার এখানে আমরা অপশান দেখছি যশোবর্মন, ধ্রুবসেন, ভাস্কর বর্মন এবং নরেন্দ্রদত্ত। তো শশাঙ্কের যে প্রকৃত নাম সেটি হচ্ছে নরেন্দ্রদত্ত। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটাকে রাখা হয়েছে, বাকাটক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বাকাটক বংশ, অপশান এতে রয়েছে দ্বিতীয় পুলকেশী, বিতে রয়েছে দ্বিতীয় রুদ্রসেন, সিতে রয়েছে গ্রহবর্মন, আর ডিতে রয়েছে দন্তিদুর্গ। তো বাকাটক বংশের শ্রেষ্ঠ রাজা যিনি ছিলেন, তো তার মধ্যে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা আমাদের ভালোভাবে বুঝে উত্তরটা দিতে হবে। তো এর সঠিক উত্তরটা সেটা হচ্ছে দ্বিতীয় রুদ্রসেন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকাটক বংশের শ্রেষ্ঠ শাসক দ্বিতীয় রুদ্রসেন। নেক্সট 21 নম্বর যে কোশ্চেনটাকে রাখা হয়েছে, গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? তাহলে এই যে গিয়াসউদ্দিন বলবন, এই গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল? অপশান এতে রয়েছে জুনা খা, বিতে রয়েছে উলুক খা, সিতে রয়েছে খিজির খা, আর ডিতে রয়েছে ফিরোজ খা। তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের যেটা প্রকৃত নাম সেটা হচ্ছে উলুক খা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, উলুক খা। নেক্সট যে কোশ্চেনটাকে রাখা হয়েছে 22 দাগে, খানুয়ার যুদ্ধ হয়েছিল কবে? তো খানুয়ার যে যুদ্ধ, এই খানুয়ার যুদ্ধটা কবে হয়? অপশান এতে রয়েছে 1556, বিতে রয়েছে 1526, সিতে রয়েছে 1762, আর ডিতে রয়েছে 1527। তো খানুয়ার যুদ্ধ যবে হয়েছিল সেটা হচ্ছে 1527 সাল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর 23 নম্বরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কে রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সর্বপ্রথম যে অপশানটা রয়েছে এ নম্বরে মোহাম্মদ বিন তুগলক, বিতে রয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ, সিতে রয়েছে সুলতান মাহমুদ, আর ডিতে রয়েছে আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজির যে সংস্কারমূলক কার্যাবলী তার মধ্যে এইটা ছিল একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা, সেটি হচ্ছে রেশনিং ব্যবস্থা চালু। এটি আলাউদ্দিন খলজি চালু করেছিলেন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 24 নম্বরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে,
দিল্লির কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেছিলেন? তাহলে দিল্লির কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেছিলেন? এটি হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে, তামার মুদ্রা যিনি প্রচলন করেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটা কি রাখা হয়েছে, হুমায়ুন কথার অর্থ কি? তাহলে এই যে হুমায়ুন, হুমায়ুন কথাটির অর্থটা কি? এটি হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। অপশন এতে রয়েছে জগতের কিংবদন্তি, বিতে রয়েছে জগতের আলো, সিতে রয়েছে ধর্মীয় অনুশাসন এবং ডিতে রয়েছে ভাগ্যবান। তো হুমায়ুন কথার যেটা সঠিক অর্থ সেটি হচ্ছে ভাগ্যবান। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের আরও জিকে ভিডিও পাওয়ার জন্য, যেগুলো আসন্ন যে কোনো পরীক্ষার জন্য উপযোগী এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ।